এলপি গ্যাস নিয়ে চরম নৈরাজ্য। ১২০০ টাকার সিলিন্ডার কিনতে গুনতে হচ্ছে ২৪০০ পর্যন্ত। সরবরাহ সংকটের অজুহাত ব্যবসায়ীর। আজ বিইআরসি সভায় ঘোষণা হবে নতুন দাম। ডিম ও ব্রয়লারের বাজারে স্বস্তি, বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত উৎপাদন খরচের কমে, দাবি খামারিদের। চাহিদা যোগান ভারসাম্য রক্ষায় কৌশলপত্র বাস্তবায়নের তাগিদ। মোংলা বন্দরের কার্যক্রম সম্প্রসারণে তোড়জোড়। প্রায় ১৪,০০০ কোটি টাকা ব্যয়ে নেওয়া হয়েছে ৬ প্রকল্প। অনুমোদনের অপেক্ষায় আরও ৩টি। সুফল পেতে সময়মতো বাস্তবায়নের তাগিদ। ক্রেতার অপেক্ষায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। শীতের তীব্রতায় দ্বিতীয় দিন সকালে দর্শনার্থী সমাগম কম। এখনও বাকি ১০% স্টল প্যাভিলিয়নের নির্মাণ কাজ। এবং বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে আবারও শীর্ষে চীনের বিওয়াইডি। পিছিয়ে পড়ছে ইলন মাস্কের টেসলা। প্রযুক্তিগত ত্রুটি ও ভাবমূর্তি সংকটের প্রভাব। মার্কিন কর সুবিধা বাতিলে বাড়ছে দাম। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। এলপি গ্যাস নিয়ে চলছে নজিরবিহীন নৈরাজ্য। সরবরাহ সংকটের অজুহাতে বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। নির্ধারিত ১২৫০ টাকার ১২ কেজি সিলিন্ডার কিনতে গ্রাহককে গুনতে হচ্ছে ১৮০০ থেকে ২৪০০ টাকা। এমন অবস্থায় এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করবে বিইআরসি। সেলিম আহমেদের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। লাইনের গ্যাস সরবরাহে সংকটের কারণে এলপিজি সিলিন্ডার ব্যবহার করেন রাজধানীর মিরপুরের বাসিন্দা মাহবুবা। একে তো হঠাৎ করে অস্বাভাবিক দাম বৃদ্ধি, তার উপর নিয়মিত ব্যবহার করা নির্দিষ্ট একটি কোম্পানির এলপি গ্যাস পেলেন না কয়েকটি দোকান খুঁজেও। আমরা লাইনের বিলে দিয়ে হচ্ছে ১০৮০ টাকা, সে জায়গায় এটা তো যদি ২০০০ হয় তখন তো অবশ্যই এটা টু মাচ এক্সপেন্সিভ হয়ে যায় মিডল ক্লাসের জন্য। এখন যেটা যে দামটা তো বড় কথা না, পাওয়াই যাচ্ছে না। এলপিজির দাম নিয়ে নৈরাজ্য এখন রাজধানী জুড়ে। সংকটের অজুহাতে বিক্রি হচ্ছে নির্ধারিত মূল্যের প্রায় দ্বিগুণ দামে। ১২৫০ টাকা দামের ১২ কেজি এলপি গ্যাসের জন্য গ্রাহককে গুনতে হচ্ছে ১৮০০ থেকে ২৪০০ টাকা। কোথাও ১৯০০ চাচ্ছে, কোথাও ২১০০-২২০০ এরকম টাকা দাম চাচ্ছে। সামর্থ্যের বাইরে আমাদের জন্য। একটা গ্যাসে কিভাবে ৭০০-৮০০ টাকা করে বেড়ে যায় রাতারাতি। ২২০০ টাকা বোতল কিনো, ঘর ভাড়া তখন খাওয়ান, এটা অনেক সমস্যা না, অনেক কষ্ট হয়ে যায়। কালকে তো পাগুই করিনি। কেউ যে এটা দেখবো বা তদারকি করবো এরকম কেউ নাই। ১০ থেকে ১৫ দিন আগে ১২৫০ টাকা ছিল, হঠাৎ করে কি এমন ঢুকে গেল গ্যাসের মধ্যে ১৯৫০ টাকা হয়ে গেল। গতকাল রাতে আমি গ্যাস কিনতে আসছি, তারা চাচ্ছে ২০০০ টাকা। আজকে আমি জিজ্ঞাসা করে এলাম, বলছে ২১০০ টাকা নিচে দেওয়া যাবে না। খুচরা বিক্রেতাদের অভিযোগ, যে দামে গ্রাহক পর্যায়ে বিক্রি করার কথা তার চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে খোদ ডিলারদের কাছ থেকেই। সরকার বাজার ঠিক আছে, কিন্তু ডিলারতে তো আমাদের আরো বেশি দিয়া সব মিলিয়ে দিলে দেখা গেলো আপনার বর্তমানে ১৯০০ টাকা পড়ে যেতেছে। আমাদের কিনা যেমন পড়তেছে এমন তো বিক্রি করতেছে, তাই না? আমরা ১০০ টাকা প্রফিট রেখে লাভ বিক্রি করতে হবে। এগুলো সব খালি বোতল। আমরা নিজেরাই গ্যাসের সংকটে ভুগতেছি, আমরা গ্রাহককে কিভাবে গ্যাস দিব? তবে বেসরকারি এলপিজি অপারেটরদের সংগঠন লোয়াবের শীর্ষ নেতার দাবি, বিশ্ববাজারে কাঁচামালের দাম ও পরিবহন খরচ বাড়লেও পরিবেশকদের কাছে বিইআরসি নির্ধারিত দামই সরবরাহ করা হচ্ছে এলপি গ্যাস। আমি দায়িত্ব নিয়ে বলছি, লোয়াবের কোনো মেম্বার আমরা নির্ধারিত দামের বেশি ১ টাকাও বিক্রি করি না, বরঞ্চ আমরা কম দামে। আমরা যখন ফ্যাক্টরি থেকে বিক্রি করি এরপরে তো আমাদের দায়িত্ব থাকে না। এটা খুচরা বিক্রেতারা কি করবে, কি করে, এটা যে দামটা বাড়ায়, এটা ল এনফোর্সিং এজেন্সি ছাড়া কেউ ঠিক করতে পারবে না। এদিকে নিজেদের সীমাবদ্ধতা তুলে ধরে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি চেয়ারম্যান জানাচ্ছেন, বাজার তদারকিতে কাজে লাগানো হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আর মাঠ প্রশাসনকে। আমাদের তো নিজেদের আসলে খুব একটা লোকবল নাই এই কাজ করার জন্য। সো আমরা এই বিষয়ে ভোক্তা অধিকারকে ব্যবহার করতেছি, করব। কনসার্ন যারা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলি আছে সেই ডেপুটি কমিশনারদের সঙ্গে কথা বলবো, তাদেরকে কাজে লাগাবো। বাজারে নৈরাজ্যের মধ্যে রোববার এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করতে যাচ্ছে বিইআরসি। এলপি গ্যাসের ঘোষিত দামের সঙ্গে বাজারের বাস্তব চিত্রের তফাৎ দেখা যায় প্রায় সব সময়ই। তবে গত কয়েকদিন ধরে যা হচ্ছে তা অনেকটাই নজিরবিহীন। আর এসব নিয়ন্ত্রণে দায়িত্বে আছে অনেক সংস্থা, তবু যেন দেখার নেই কেউই। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন ভোক্তার অধিকার নিয়ে কাজ করার সংগঠন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম। জনাব শামসুল আলম, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। এলপিজির দাম প্রায় দ্বিগুণ হচ্ছে, এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ ক্রেতারা। তো কেন দ্বিগুণ হলো, এ ব্যাপারে আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাই। ভোক্তাদের দৃষ্টিতে
আমরা অন্যান্য পণ্যের ক্ষেত্রে দেখে এসছি যে অসাধু ব্যবসায়ীরা তারা বাজারে কৃত্রিম সংকট তৈরি করে পিরিয়ডিক্যালি এক একটা পণ্যে 2 সপ্তাহ 3 সপ্তাহ পণ্যের মূল্য বৃদ্ধি করে 500, 700, 1000, 2000 কোটি টাকা বাড়তি মুনাফা তুলে নিয়ে চলে যায়। রাষ্ট্র তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না। বাজারের উপরে তাদের এই যে একচাটিয়া কর্তৃত্ব, অর্থাৎ বাজার তাদের অলিগোপলি স্বীকার করে ফেলেছে, স্বীকার হয়ে গেছে, এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষীয় প্রতিষ্ঠানগুলো অকার্যকর এবং তারা নিষ্ক্রিয়। এটারই ধারাবাহিকতায় আজকের এলপিজি সংকট। যদিও তারা বলছে যে নানা ধরনের অজুহাত দেখাচ্ছে, তারা বলছে যে বাইরে থেকে আমদানি করা যাচ্ছে না, আবার বলছে যে পাইকারি ব্যবসায়ীরা বলছে যে বা সাপ্লায়াররা বলছে যে আমরা বাড়াইনি, রিটেলাররা বাড়াইছে, খুচরা বিক্রেতারা বাড়াইছে, খুচরা বিক্রেতারা বলছে পাইকারি পর্যায়ে বাড়ানো হয়েছে। সুতরাং বাড়ানো যে হয়েছে এবং আমরা যে ভয়ানক ভারে লুণ্ঠনের শিকার হচ্ছি এটা বাস্তব সত্য। সেখানে রাষ্ট্র অসহায়, সরকার বলা যেতে পারে যে অকার্যকর হয়ে গেছে এটা নিয়ন্ত্রণের ক্ষেত্রে। এরকম একটা পরিস্থিতি আমরা শিকার, এবং এই অবস্থা প্রতিকারের জন্য যদি আপনি আইনের দিকে তাকান তাহলে দেখবেন যে বিআরসি আইনে বিআরসি কর্তৃক প্রদত্ত আদেশ, অর্থাৎ এই নির্ধারিত মূল্যে বিক্রি না করা বিআরসির আদেশ লঙ্ঘনের সামিল, অর্থাৎ বিআরসি আইন লঙ্ঘনের সামিল, এবং যার জন্য এই লঙ্ঘনের দায়ে ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম একটা অপরাধ হিসেবে গণ্য করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান ওই আইনে রাখা হয়েছে 41 ও 42 ধারায়। এবং সেখানে বলা আছে যে এজন্য তাদেরকে অর্থদণ্ড অথবা কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। জি, জনাব শামসুল আলম, আপনি দণ্ডের কথা বলছেন, কিন্তু এখন তো আসলে ভোক্তার ভোগান্তি হচ্ছে। আপনি বলছেন যারা পাইকারি বিক্রি করছেন এবং খুচরা বিক্রি করছেন তারা একে অপরকে দোষারোপ করছেন, কিন্তু এটা দেখার আসলে কিভাবে দেখতে হবে? আপনি বলছেন সরকার এক্ষেত্রে অকার্যকর ভূমিকা পালন করছে। আসলে কিন্তু ভোক্তার এই অসুবিধা দূর করতে আসলে কিভাবে কোন সংগঠনগুলোর কিভাবে কাজ করা দরকার এবং জনগণের চাপ কিভাবে বৃদ্ধি করতে হবে? প্রথমত যদি আমরা আসি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, তার আইনে আছে, তাকে তো আইনের আওতায় কাজ করতে হবে। যে অধিকার বিরোধী কাজ করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা মোবাইল কোর্টের আওতায় জরিমানা করে থাকে, এক্ষেত্রেও তারা এই ব্যবস্থা নিতে পারত, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে যে এটার মধ্যে ফৌজদারি অপরাধের আলামত রয়েছে, তারা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের খাতে এই সমস্ত খুচরা বা পাইকারি যে বিক্রেতা ব্যবসায়ীরা রয়ে গেছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারত। এবং ভোক্তা অধিদপ্তর তারা বিআরসি কে বলতে পারতো বা বিআরসি সমোটো ভাবে এই সমস্ত ব্যবসায়ীদের লাইসেন্স স্থগিত এমনকি বাতিল করতে পারত। এই সমস্ত বিষয়গুলো যদি আসতো, তাছাড়া কম্পিটিশন কমিশন যেখানে বাজার অলিগলি শিকার হয়ে গেছে, ব্যবসায়ীরা একক কর্তৃত্বে বাজার নিয়ন্ত্রণ করছে, মূল্যহার তাদের পছন্দ মতো বাড়াচ্ছে, তাদের বিরুদ্ধে তারাও ব্যবস্থা নিতে পারতো। ইভেন ডিসির অফিস, ডিসির কার্যালয় থেকেও ব্যবস্থা নিতে পারতো, পৌর মেয়র তার প্রশাসন ব্যবস্থা নিতে পারতো। এসবগুলো ব্যবস্থা নেওয়ার বিষয় আছে। তারপরেও রয়ে গেছে, যেমন ইভ্যালির ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য ক্যাবিনেট থেকে সরকার কমিটি গঠন করে দিয়েছিল, যদিও সেই তদন্ত বা সেই কার্যক্রমে জনগণের কোনো কাজে আসেনি। জি জনাব শামসুল আলম, আপনি বলছিলেন যে কিভাবে ব্যবস্থা নেওয়া যেত সেই সম্ভাবনার কথা বলছেন, কিন্তু এখন তো গভীর সংকটে রয়েছে জনগণ, এখন আসলে কি করার আছে? এখন যেটা করার আছে যে বাজারে অনুসন্ধানে, যেমন সংকট দেখা দিলে ভোক্তা অধিদপ্তর বাজার অভিযানে যায়, তারা অনেক জায়গা থেকে গুদামজাত করা লুকিয়ে রাখা পণ্য বাজেয়াপ্ত করে বাজারে সরবরাহ করে। এবং সরকার জরুরি ভিত্তিতে সরকারি কোম্পানি যেগুলো আছে, এলপিজি কোম্পানি সরকারি মালিকানাধীন, তাদের দিয়ে আমদানি করাতে পারে। আমি যে কথা আগেই বলেছি যে সরকার নিষ্ক্রিয় হয়ে বসে আছে। সরকার যদি আজকে অলমোস্ট শতভাগ এলপিজি আমদানি শতভাগই বেসরকারি খাতে লোয়াবের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। লোয়াব তার সদস্য না হলে তাদেরকে এ ব্যবসায় সুযোগ দিচ্ছে না। তাহলে এই সমস্ত কাঠামোগত সংস্কার সরকার আনতে পারে এবং লাইসেন্স উন্মুক্ত করে দিতে পারে।
এবং লাইসেন্স দেশি বিদেশিরা সরবরাহ করতে পারে এবং বাজার প্রতিযোগিতামূলক করতে পারে, অলিগোপলি ভেঙে দিতে পারে এবং নিজের কোম্পানিকে দিয়ে এগুলো ব্যবস্থা সরবরাহ নিশ্চিত করতে পারে এবং বাজারে সরবরাহ স্থিতিশীল রাখতে পারে। জনাব শামসুল আলম, কোনোটাই আপনি সরকার বলছেন করেনি। লবের কথা, যে এখন তো তাহলে দেখা যাচ্ছে যে ওখান থেকে সিন্ডিকেট তৈরি হতে পারছে, অবশ্যই, পথটাও লবই চেনা তো আছে, সিন্ডিকেটের পথটাও মূল কিন্তু উৎস। চেনা আছে, কিন্তু কেন ব্যবস্থা এবং নেওয়া হচ্ছে না? লোয়াবই তো সিন্ডিকেটের মূল উদ্দেশ্য এবং বাণিজ্য মন্ত্রণালয় লোয়াবকে প্রোটেক্ট করতেছে, বিআরসি লোয়াবকে প্রোটেক্ট করতেছে। আপনি কিছুক্ষণ আগে বললেন যে আজকে নতুন মূল্য নির্ধারণ করবে বিআরসি। বিআরসি কাদের নিয়ে মূল্য নির্ধারণ করবে? গণশুনানির ভিত্তিতে মূল্য নির্ধারণ করার কথা। আদালতের নির্দেশ আছে, আদালতের নির্দেশ তারা ভায়োলেট করে তারা ঘরে দরজা বন্ধ করে তাদেরকে নিয়ে মূল্য নির্ধারণ করে। এইসব অনিয়ম এবং অধিকার বিরোধী কার্যক্রম তো অধিকার তছনছ খর্ব করছে, সুবিচার বঞ্চিত করছে দিনের পর দিন, এবং আজকেও এইরকম সংকটের সময় বিআরসি এগুলো করছে। জি, আপনি যে বিআরসির কথা বলছেন, মূল্য নির্ধারণের কথা বলছেন, সেই বিষয়ে একটি প্রশ্ন রয়েছে। আসলে দেখা যায় বাংলাদেশে কোনো কিছুর দাম যদি বেড়ে যায় তাহলে কমার সম্ভাবনা খুবই কম থাকে। এক্ষেত্রে এলপি গ্যাসের দামও বেড়েছে। তো আজকে আসলে মূল্য কি ধরনের নির্ধারণ করলে আপনি মনে করবেন যে সবকিছু মিলিয়ে ভোক্তার জন্য ঠিক হবে? আসলে প্রথমত হচ্ছে আজকে মূল্য নির্ধারণ যে বিআরসি করছে, এভাবে মূল্য নির্ধারণ করা মহামান্য হাইকোর্টের আদেশ অবমাননার সামিল, বিআরসির আইন অবমাননার সামিল এবং এই দুই কারণে বিআরসি আদালত অবমাননার দায়ে একবার তারা কন্টেম্পট অফ কোর্টের অভিযোগে অভিযুক্ত হয়ে আদালতের মুখোমুখি হতে হয়েছিল, সম্মুখীন আদালতে উপস্থিত হতে হয়েছিল এবং তারাই তাদের আইন লঙ্ঘন করেছে। সুতরাং তাদের বিরুদ্ধে তাদের আইনেরই বিচার করার জি, আসলে এবার যাতে আইন লঙ্ঘন না করে এবং ভোক্তার হয়ে কাজ করে এবং সামঞ্জস্য রাখে, যাতে এলপিজি গ্যাসের দাম, যেটা নিত্য প্রয়োজনীয় পণ্য রাজধানী এবং সারা দেশবাসীর জন্য, এই প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম এলপিজি গ্যাসের দাম বেড়ে গিয়েছে প্রায় দ্বিগুণ, সে বিষয় নিয়ে। আর তার জন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ক্যাবের জ্বালানি বিষয়ক উপদেষ্টা শামসুল আলম। বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে কমে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি ও ডিম। এতে বন্ধ হচ্ছে খামার, যা সরবরাহ সংকট তৈরি করে আবার বাড়িয়ে দিতে পারে। এমন সংখ্যা কাটাতে চাহিদা যোগান ভারসাম্য প্রতিষ্ঠায় কৌশলপত্র বাস্তবায়নের তাগিদ ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বিএবির। এ অবস্থায় ক্ষুদ্র খামারি বাঁচাতে বড় উদ্যোক্তাদের এগিয়ে আসার পরামর্শ প্রাণী সম্পদ অধিদপ্তরের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। রাজধানীর বাজারে তুলনামূলক কম দামে মিলছে ব্রয়লার মুরগি, এতে খুশির ভাগ বাড়ছে ক্রেতাদের। দাম যে হিসাবে আশঙ্কা ছিল বাড়ার, ওই হিসাবে বাড়ে নাই, কমতি আছে। দাম যেহেতু কমছে সুতরাং স্বস্তি তো লাগবেই। মুরগির দাম কমে যাওয়ায় অবশ্য তেমন একটা হেরফের হয়নি খুচরা বিক্রেতাদের লাভের হিসাব। বাজার পরিস্থিতি লাস্ট 1 মাস বা 2 মাস হচ্ছে স্বাভাবিক রয়েছে। দাম যদি কম থাকে আমাদের জন্য সুবিধা। দাম যখন কম থাকে আমাদের পুঁজিও কম খাটান লাগে, ইনকামও বেশি। মূল্যস্ফীতির বাজারে কয়েক সপ্তাহ ধরে বেশ খানিকটা কমেই বিক্রি হচ্ছে ডিম। এখন অনেকটা সাশ্রয়ী মূল্যে পাচ্ছি। লাল ডিমের বাজার চলতেছে 110 টাকা ডজন চলতেছে, সাদাটা 100 টাকা চলতেছে। আমাদের যেই লাভের পরিমাণ, ওইটা দাম কমলেও যেরকম থাকে বাড়লেও ওই রকম। ডিম মুরগির দাম কমের স্বস্তি বাজারে এলেও লোকসানের বোঝা ভারী হচ্ছে খামারিদের। তাই তো নতুন করে বাচ্চাই তুলছেন না অনেকেই। 1000 মুরগি পালতে আনুমানিক 3 লাখ টাকা খরচ, আমাদের বিক্রি করতে হয় 2,20,000 থেকে 30,000 টাকা। মুরগি বেচে আসছি, হিসাব করে দেখছি বহু টাকা লস। কারণ আমরা এখনো সিদ্ধান্ত মালিক পক্ষ নিচ্ছে না আবার তুলবো কিনা। সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্য, বর্তমানে এক একটি ডিম রাজধানীর খুচরা বাজারে বিক্রি হচ্ছে 9 থেকে 11.5 টাকায়। 1 মাস আগে এক হালির দাম ছিল 38 থেকে 42 টাকা, আর 1 বছর আগে ছিল 40 থেকে 50 টাকা। অথচ এক একটির উৎপাদন খরচ 10 টাকা 19 পয়সা থেকে 10 টাকা 30 পয়সা নির্ধারণ করেছে সরকারি। আবার 1 কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ সরকারি হিসাবে 160 টাকা 87 পয়সা হলেও তা খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে 150 থেকে 170 টাকায়। খামার পর্যায়ে 120 টাকার নিচে নেমেছে বলে দাবি ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বিএবির। সমস্ত কিছু পোল্ট্রি পণ্যের ডিম, মুরগি, বাচ্চা, ইভেন ফিডেও কিন্তু আসলে বাস্তবে লস হচ্ছে, এবং এটা এখনই না, আজকে কয়েক মাস থেকে এই অবস্থা চলছে। কখনো এমন দাম বিপর্যয়, কখনো আবার ঊর্ধ্বমুখী দামে ক্রেতার নাগাল ছাড়া। এমন নিয়ন্ত্রণহীন বাজারে খামারি ভোক্তার লাভজনক অবস্থান নিশ্চিতে চাহিদা যোগানের কৌশলপত্র বাস্তবায়নের দাবি বিএবির। উৎপাদনের সাথে আমাদের চাহিদা, সেটা যদি সমন্বয় করা না যায়, হাজার হাজার খামারি কিন্তু এই শিল্প থেকে ঝরে পড়ে। এই অবস্থায় ক্ষুদ্র খামারি টিকিয়ে রাখতে সরকারের সঙ্গে বড় উদ্যোক্তাদের কাজ করার তাগিদ দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ভোক্তা যে কিনছে সে কিন্তু ঠিকই 175-80 টাকাতেই ব্রয়লার কিনছে,
কিন্তু খামারি বিক্রি করতেছে 120 টাকা 25 টাকা। অ্যাসোসিয়েশনসগুলো যারা ইন্ডাস্ট্রি আছে তাদেরও কিন্তু কিছু কাজ থাকে। এই ক্ষেত্রে আমরা তাদের সাথে আলোচনা করছি যে কিভাবে খামারিকে প্রোটেকশন করা যায়। আকস্মিক লোকসানের থাবা থেকে পোল্ট্রি খাতকে বাঁচাতে মাংসের দীর্ঘমেয়াদী সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা দরকার বলেও মনে করে প্রাণী সম্পদ অধিদপ্তর। সংরক্ষণের জন্য আমরা কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। মোংলা সমুদ্র বন্দরের কার্যক্রম সম্প্রসারণে প্রায় 14,000 কোটি টাকা ব্যয়ে 6টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে 3টি। এসব প্রকল্পের সুফল পেতে সময় মতো বাস্তবায়নের তাগিদ ব্যবসায়ীদের। এদিকে দেশের অর্থনীতির আঞ্চলিক কেন্দ্রবিন্দু হিসেবে মোংলাকে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মোংলা দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। বন্দরটির আধুনিকায়ন ও কার্যক্রম সম্প্রসারণে চলতি অর্থবছরে 5,606 কোটি 41,72,000 টাকা ব্যয়ে 2টি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার, যা বাস্তবায়ন হলে 9.5 থেকে 10 মিটার গভীর জাহাজ বন্দর চ্যানেল দিয়ে আসা যাওয়া করতে পারবে। এতে 1.5 কোটি মেট্রিক টন পণ্য আমদানি রফতানি ও 4 লাখ TEUs কন্টেইনার হ্যান্ডেলিং করা সম্ভব হবে। 8,355 কোটি টাকা ব্যয়ে বন্দরের সহায়ক জলযান সংগ্রহ, পশু চ্যানেলে ইনারবার ড্রেজিং, আপগ্রেডেশন অব মোংলা পোর্ট ও 2টি অসম্পূর্ণ জেটি নির্মাণ নামে 4টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে আরও 3টি প্রকল্প। সময় মতো এসব প্রকল্প বাস্তবায়ন হলে বিশ্বমানের সেবা মিলবে বলে আশা বন্দর ব্যবহারকারীদের। মোংলা বন্দর ড্রেজিং কাজ সম্পন্ন হলে, সবসময় মেইনটেনেন্স ড্রেজিং চালু থাকলে মোংলা বন্দরের ব্যাপক সফলতা অর্জন করতে পারবে। মোংলা বন্দর অবশ্যই সুবিধাজনক অবস্থানে একটি বিশ্বমানের বন্দরে পরিণত হবে। আমরা আশা করছি মোংলা বন্দরের কাজের পরিধি বাড়বে এবং সেই চিন্তা করেই এই যেটিকে 11টিতে উন্নীত করার চেষ্টা করা হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ বলছে সমুদ্র পরিবহন বাণিজ্যে বড় প্রভাবক হতে চান তারা। অবশ্যই বন্দরের অর্থনৈতিক প্রবৃদ্ধি বা বন্দরকে আরও এই অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে শক্তিশালী অবস্থানে নিতে এই প্রকল্পগুলোকে গ্রহণ করা হয়েছে। একই সাথে এই প্রকল্পগুলো যাতে বহুমাত্রিক সহযোগিতা করতে পারে বন্দরকে, সেদিকটাই লক্ষ্য রেখেও এই প্রকল্পগুলো নেওয়া হয়েছে। এদিকে 114 কোটি 8,53,000 টাকা ব্যয়ে মোংলা বন্দরে আধুনিক বর্জ্য ও তেল নিষ্কাশন ব্যবস্থাপনা প্রকল্পটি চলতি বছরের জুনে শেষ হয়ে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। সময় সংবাদ, মোংলা। এবার জানাবো ঢাকার পুঁজিবাজারের খবর। ডিএসসি ওয়েবসাইটে যাওয়ার আগে দেখে আসবো কেমন ছিল গেল সপ্তাহ, যেখানে দাপট বেড়েছে জেড ক্যাটাগরির প্রতিষ্ঠানের। একদিনও লেনদেন ওঠেনি 400 কোটিতে। সপ্তাহ ব্যবধানে প্রধান সূচকে 27 পয়েন্ট যুক্ত করে শেষ হয় নতুন বছরের প্রথম দিন বৃহস্পতিবারে ঢাকার পুঁজিবাজারের লেনদেন। ডিএসসি এক্স দাঁড়ায় 4,911 পয়েন্টে, ঠিক এক বছর আগে যা ছিল 5,218 পয়েন্ট। বছর ব্যবধানে সূচকের বড় পতন হলেও ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন বেড়েছে 16,873 কোটি 89 লাখ টাকা। 6,170 কোটি 34 লাখ টাকা যোগ হয়েছে সপ্তাহ ব্যবধানে। গেল সপ্তাহে দৈনিক লেনদেন সবচেয়ে বেশি 385 কোটি 9 লাখ টাকা হয়েছে প্রথম কার্যদিবস রোববারে। সবচেয়ে কম হয়েছে পরদিন 309 কোটি 97 লাখ টাকা। এরপরের 2 দিন অবশ্য টানা বেড়েছে। এদিকে আবারও দাম বৃদ্ধির তালিকায় দাপট বাড়ছে জেড ক্যাটাগরির প্রতিষ্ঠানের। শীর্ষ 10-এ সবচেয়ে বাজেখ্যাত এই ক্যাটাগরির প্রতিষ্ঠান রয়েছে 8টি। দাম বৃদ্ধির তালিকায় কোণঠাসা থাকলেও কমতির শীর্ষ 10 কোম্পানির মধ্যে 6টি রয়েছে এই ক্যাটাগরির প্রতিষ্ঠান। এমন অবস্থায় তালিকাভুক্ত 21 খাতের মধ্যে গেল সপ্তাহে দৈনিক গড় লেনদেন বেড়েছে ব্যাংক, ওষুধ, টেলিকম সহ 9 খাতে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। Thai Aluminium. The better is now the best. প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের গত সপ্তাহের হালচাল দেখছিলাম। এবার দেখে নিই আজকে প্রথম কার্যদিবসে প্রথম 1 ঘন্টা 24 মিনিটে দেখতে পাচ্ছি যে 3টি সূচকের মধ্যে 2টি সূচকই ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে এবং একটি সূচক নিম্নমুখী প্রবণতায় রয়েছে। প্রধান সূচক ডিএসসি এক্স সেটি 20.2 পয়েন্ট বেড়ে এখন অবস্থান করছে 4,930 পয়েন্টের বেশি। তারপরে সরিয়া সূচক, এই সূচক কিন্তু এখন নিম্নমুখী প্রবণতায় রয়েছে, তো দেখতে পাচ্ছি সেটি 1 পয়েন্ট কমেছে এবং এখন অবস্থান করছে 1005 পয়েন্টের কাছাকাছি। বাছাইকৃত ডিএস 30 সেটি কিন্তু
কিন্তু 7.8 পয়েন্ট বেড়েছে এবং এখন অবস্থান করছে 4,877 পয়েন্টে। তো এখন পর্যন্ত ঢাকা পুঁজিবাজারে সর্বমোট লেনদেন হচ্ছে 166 কোটি 70 লক্ষ টাকার বেশি। যে কোম্পানিগুলো এখন ঢাকা পুঁজিবাজারে লেনদেন করছে তার মধ্যে 194টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 98টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং এখন পর্যন্ত গত কার্যদিবসের মতো অপরিবর্তিত অবস্থায় রয়েছে 84টি কোম্পানির শেয়ারের দাম। যে কোম্পানিগুলো এখন শীর্ষ 20-এ রয়েছে তাদের কার অবস্থান কোথায় এবং কতটুকুই বা লেনদেন করলো সেটা আমরা দেখে নেব। প্রথমেই রয়েছে ওরিয়ন ইনফিউশন, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 379 টাকা 60 পয়সায়। গত কার্যদিবসের একটি শেয়ারের সর্বশেষ দাম ছিল 157 টাকা 10 পয়সা, অর্থাৎ গত কার্যদিবসের থেকে কিন্তু এই কার্যদিবসে প্রায় 23 টাকা 50 পয়সা একটি শেয়ারের দাম বেড়েছে। তারপরে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং, যার একটি শেয়ার বিক্রি হচ্ছে 90 টাকা 70 পয়সায়। গত কার্যদিবসের একটি শেয়ারের সর্বশেষ দাম ছিল 87 টাকা, গত কার্যদিবসের থেকে একটি শেয়ারের দাম 3 টাকা 70 পয়সা বেড়েছে। তারপর রয়েছে সাইহাম কটন, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 19 টাকা 90 পয়সায়। তারপর রয়েছে সিটি ব্যাংক, যার একটি শেয়ার বিক্রি হচ্ছে 25 টাকা 10 পয়সা। তারপর রয়েছে উত্তরা ব্যাংক, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 23 টাকা 80 পয়সা। তো ঢাকা পুঁজিবাজারে দেখছি যে এখন পর্যন্ত কিন্তু ঊর্ধ্বমুখী নিম্নমুখী প্রবণতা, মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে। দেখা যাক যে আসলে আজকের কার্যদিবস শেষে আসলে কোন অবস্থায় দাঁড়ায়। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে এই ছিল আমার কাছে লেটেস্ট আপডেট। দেখছেন এই সময়ের বাণিজ্য। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার দ্বিতীয় দিন আজ। মেলার সার্বিক অবস্থা জানাতে মেলা প্রাঙ্গণে আছেন রিপোর্টার তোফাজ্জল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। তোফাজ্জল, ঢাকার নারায়ণগঞ্জের পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার দ্বিতীয় দিন চলছে। গতকালকে এই মেলা উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দিন। তো এই মেলার হচ্ছে এখনও 10%-এর মতো স্টল, প্যাভিলিয়ন এখনও নির্মাণাধীন, এগুলো এখনও নির্মাণ কাজ শেষ হয়নি। আর বাকি যে স্টলগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে বিদেশি যে স্টলগুলো থাকার কথা ছিল। অন্য বছর আমরা যেভাবে বিদেশি স্টল দেখি, এবার সেভাবে বিদেশি অংশগ্রহণকারী দেশের ফ্ল্যাগ সহ যে স্টল থাকার কথা সেভাবে স্টল সাজানো নেই। কিন্তু মেলা কর্তৃপক্ষ জানিয়েছে 11টি বিদেশি স্টল বা প্যাভিলিয়ন রয়েছে। অন্যদিকে মেলাতে এবার জুলাই শহীদ 2024 সালের যে জুলাই আন্দোলন হয়েছে সেই আন্দোলনের স্মৃতি বিজড়িত অনেক একটি কর্নার করা হয়েছে, বাংলাদেশ কর্নার। এছাড়াও হচ্ছে মেলাতে এবার বিভিন্ন ধরনের পণ্য রয়েছে, দেশি পণ্য এবং বিদেশি বিভিন্ন ধরনের পণ্য রয়েছে, যেগুলো বেশিরভাগই আমদানি করা পণ্য, বিদেশি পণ্য, এবং বাংলাদেশি স্টল মালিকরা এইসব পণ্য নিয়ে উপস্থিত হয়েছেন। আর বাংলাদেশের কারা পণ্য এবং আপনারা জানেন কারা কর্তৃপক্ষ যেই পণ্যগুলো কারারক্ষীদের মাধ্যমে হচ্ছে তৈরি করে, সেই পণ্যগুলোর মাধ্যমে কারা পণ্যের প্রদর্শনীয় হচ্ছে। এই ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার দ্বিতীয় দিনের খবর জানাচ্ছিলেন সহকর্মী তোফাজ্জল হোসেন। টানা 6 মাস ধরে 7% নিচে আটকে রয়েছে বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য, গেল বছরের নভেম্বর শেষে প্রবৃদ্ধি হচ্ছে 6.58%, যা লক্ষ্যমাত্রার চেয়েও কম। সবশেষ সরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি 2 অঙ্কের ঘরে 10.13% ছিল 2024 সালের জুলাইয়ে। এরপর অগাস্ট থেকে কমতে থাকে। 2025 সালের অক্টোবরে তা 6.23% দাঁড়ায়, যা ইতিহাসের সর্বনিম্ন। টানা 6 মাস ধরে 7% মধ্যে ঘুরপাক খাচ্ছে এই খাতের প্রবৃদ্ধি। দেখছেন এই সময়ের বাণিজ্য। সার সংকট কাটছে না মেহেরপুরে। সরকার নির্ধারিত মূল্যের বেশিতে বিক্রির অভিযোগ তুলেছেন কৃষকরা। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারা। তবে কারসাজি বন্ধে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে কৃষি বিভাগ। বেনিয়ামিনের তথ্য ও ছবিতে রিপোর্ট। মাঠে মাঠে ব্যস্ততা বাড়ছে বিভিন্ন ধরনের সবজি, ধান ও বীজ তৈরিতে। অথচ এ সময় সার নিয়ে বিপাকে পড়েছেন মেহেরপুরের কৃষকরা। তাদের অভিযোগ, গোডাউনে থাকার পরও নির্ধারিত দামে সার বিক্রি করছেন ডিলাররা। বস্তা প্রতি 600 টাকা পর্যন্ত বেশি গুনতে হচ্ছে, যা বাড়িয়ে দিচ্ছে উৎপাদন খরচ। সার কিনতে গেলে এখানে 500 টাকা 2000 টাকা বস্তা কেনা লাগতেছে। আমার যে 10 বস্তা সার লাগে, আমাকে দিচ্ছে 1 বস্তা। যে পরিমাণ আমাদের সার দরকার সেই পরিমাণ আমরা সার পাচ্ছি না। এইভাবে এসে ধরেন এখানে দাঁড়ায় আছি, সার পাবো কিনা ঠিক পাচ্ছি না।
এর আগে বেশি ঘুরে গেছে। ডিলারদের দাবি চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় দেখা দিয়েছে সংকট। কৃষকরা সবাই এক বস্তা করে সার নিয়ে নিজের চাহিদা একটু মেটানোর চেষ্টা করুক, ইনশাল্লাহ এর পরবর্তীতে আমরা পুরোপুরি সার দিয়ে তাদের চাহিদা পূরণ করে দেব। এই অবস্থায় সার কারসাজি ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। ভরা মৌসুমে যাতে সার নিয়ে কোনো সমস্যা না হয় এই জন্য মনিটরিং কার্যক্রম জোরদার করেছি। আমাদের বিভাগীয় নির্দেশনা আছে, এখন শুধুমাত্র এই মনিটরিং কাজটাই জোরালোভাবে করতে হবে। আমরা সেভাবে নির্দেশনা দিয়েছি। ব্যবস্থাপনা সুসম্পন্ন হলে আমরা আরও ভালোভাবে কৃষকদেরকে সার বন্টন করতে পারবো। কৃষি বিভাগের তথ্য, চলতি মৌসুমে মেহেরপুর জেলায় ডিএসপি ও এমওপি সারের মোট চাহিদা নির্ধারণ করা হয়েছে ৩১,৬৬০ মেট্রিক টন। দেখছেন এই সময়ের বাণিজ্য। রাজধানীর বনশ্রীতে অনুষ্ঠিত হলো সেকেন্ড ব্যাটল অব ক্লাব কারাতে চ্যাম্পিয়নশিপ 2026। শনিবার বাংলাদেশ কারাতে ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় ঢাকার 12টি শীর্ষস্থানীয় ক্লাব অংশ নেয়। খুদে কারাতেকাদের আত্মরক্ষার কলাকৌশল প্রদর্শনী এবং কাতা ও কুমিতের লড়াইয়ে মুখরিত ছিল মমতাজ আইডিয়াল স্কুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিয়ানা ইভেন্টার লিমিটেডের চেয়ারম্যান ও হাকিমপুরি জর্দার স্বত্বাধিকারী মোহাম্মদ শাহজাহান মিয়া। আয়োজনে মিডিয়া পার্টনার সময় মিডিয়া লিমিটেড। বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণ ও প্লাটিনামের দাম বাড়ছে রূপারও, তবে কমতির দিকে রয়েছে সিলিকনের দাম। ভূরাজনৈতিক উত্তেজনা মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের সুদ হার আরও কমানোর প্রত্যাশাকে সামনে রেখে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে চাহিদা বাড়ছে স্বর্ণের। এতে দাম বেড়ে ট্রয় আউন্স প্রতি দাঁড়িয়েছে $4,332। মাস ব্যবধানে দাম বেড়েছে 3.06%। 2025 সালে এ ধাতুটির দাম 64.20% বেড়েছে। মজুত কম থাকা ও শিল্প বিনিয়োগে চাহিদা থাকায় তেজিভাব অব্যাহত রয়েছে আরেক ধাতু রূপার দামে। বছরের প্রথম দিনে লেনদেনের দাম 3%-এরও বেশি বেড়ে যায়। প্রতি আউন্সের দাম বর্তমানে $72.62। মাস ব্যবধানে দাম বেড়েছে 24.17%। গেল বছর রূপার দাম বেড়েছে 145.27%। ভূরাজনৈতিক উত্তেজনা ও ফেডারেল রিজার্ভের সুদ হার কমানোর সম্ভাবনাকে সামনে রেখে চাহিদা বাড়ছে প্লাটিনামেরও। শুক্রবার প্রতি ট্রয় আউন্সের দাম 4.2% বেড়ে হয় $2,142। মাস ব্যবধানে দাম বেড়েছে 28.28%। গেল বছর এই মূল্যবান ধাতুর দাম বেড়েছে 129.86%। চাহিদার বিপরীতে উৎপাদন ও সরবরাহ বেশি থাকায় কমছে সিলিকনের দাম। কিছুটা কমে প্রতি টনের দাম রয়েছে $1,254। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 4.05%। গেল বছর দাম কমেছে 22.69%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। দেখছেন এই সময়ের বাণিজ্য। টানা দ্বিতীয়বারের মতো বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে BYD থেকে পিছিয়ে পড়েছে মার্কিন টেসলা। যুক্তরাষ্ট্রে কর সুবিধা বাতিল ও ইউরোপে ভাবমূর্তি সংকটে গ্রাহকরা টেসলার প্রতি আগ্রহ হারাচ্ছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা। প্রযুক্তিগত ত্রুটি, অগ্নি দুর্ঘটনা এবং ইউরোপে টেসলা বিরোধী বিক্ষোভের প্রভাব পড়েছে বৈশ্বিক বিক্রিতে। এর সঙ্গে যুক্ত হয়েছে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইলন মাস্কের সম্পর্কের অবনতি। এছাড়া মার্কিন বাজারে কর সুবিধা বাতিলে বেড়েছে গাড়ির দাম। ঘটনায় প্রতিযোগিতা সক্ষমতা হয়ে পড়ে দুর্বল। ফলে 2025 সালে বৈশ্বিক বৈদ্যুতিক গাড়ির বিক্রি 28% বাড়লেও কমেছে টেসলার বিক্রি। এতেই চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BYD দ্বিতীয়বারের মতো শীর্ষে উঠে আসে। বিশেষ করে ইউরোপে টেসলার বাজার হারানোয় ব্যবসা বেড়েছে চীনা কোম্পানির। গত বছরের শেষ প্রান্তিকে 4,18,227টি গাড়ি সরবরাহ করে টেসলা, যা আগের বছরের একই সময়ের তুলনায় 15.6% কম। বছরের হিসেবে 2025 সালে টেসলা 16,40,000 গাড়ি সরবরাহ করে, যেখানে 2024 সালে এই সংখ্যা ছিল 17,90,000। এটি কোম্পানির টানা দ্বিতীয় বার্ষিক বিক্রয় পতন। অন্যদিকে চীনের প্রতিষ্ঠান BYD জানিয়েছে 2025 সালে চীনের বাইরে তাদের বিক্রি রেকর্ড 10 লাখ ছাড়িয়েছে, যা 2024 সালের তুলনায় প্রায় 150% বেশি। কোম্পানিটি 2026 সালে চীনের বাইরে 16 লাখ গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তবে তাদের মোট বিক্রয় লক্ষ্যমাত্রা এখনও প্রকাশ করেনি। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এলপি গ্যাস নিয়ে চরম নৈরাজ্য। 1200 টাকার সিলিন্ডার কিনতে গুনতে হচ্ছে 2400 পর্যন্ত। সরবরাহ সংকটের অজুহাত ব্যবসায়ীর। আজ BERCর সভায় ঘোষণা হবে নতুন দাম।
ডিম ও ব্রয়লারের বাজারে স্বস্তি, বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত উৎপাদন খরচের কমে। দাবি খামারিদের, চাহিদা যোগান ভারসাম্য রক্ষায় কৌশলপত্র বাস্তবায়নের তাগিদ। এবং মোংলা বন্দরের কার্যক্রম সম্প্রসারণে তোড়জোড়, প্রায় 14,000 কোটি টাকা ব্যয়ে নেওয়া হয়েছে 6 প্রকল্প, অনুমোদনের অপেক্ষায় আরও 3টি, সুফল পেতে সময়মতো বাস্তবায়নের তাগিদ। এই ছিল এই সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ সাদিক। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।